আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছি নতুন পর্বে। আজকের পর্বে থাকছে টাইপ 2 এর এমসিকিউ, ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য এবং সদৃশের সংক্রান্ত যে কয়েকটি এমসিকিউ আমরা সমাধান করবো। আর আজকের টাইপটি তোমরা জানো, এটা আমি এই যে প্রশ্নগুলো সমাধান করছি এটা তোমাদের টেক্সট বুকের চ্যাপ্টার 14। তো আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, আমরা একটু প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে নিচের কোনটি সুষম বহুভুজ। আচ্ছা, একটু বলে রাখি, সুষম বহুভুজ বলতে যে বহুভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণের মান সমান হয়, এমন কোনো ক্ষেত্রকে আমরা বলি সুষম বহুভুজ। তাহলে কি বলেছি, যে বাহুর দৈর্ঘ্য একই হবে, কোণের মানও একই হবে। দেখো, ত্রিভুজ উল্লেখ করে দেয়নি, তার মানে ত্রিভুজটি যে কোনো ধরনের হতে পারে, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু হতে পারে। বর্গ উল্লেখ করার দরকার নেই, আমরা জানি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে এটা সুষম বহুভুজ। আর এইগুলোকে যদি সুষম করতে চায় তাহলে আমাকে বলে দিতে হবে যে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ। সেক্ষেত্রে আমরা বুঝবো 5টা বাহুর দৈর্ঘ্য সমান এবং 5টা কোণের মান সমান। ষড়ভুজ যদি বলা হয় 6টা বাহুর দৈর্ঘ্য সমান, 6টা কোণের মান সমান, সেক্ষেত্রে সুষমটা আগে বলতে হবে। আর আমার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সুষম বহুভুজ। সুষম বহুভুজ হচ্ছে বর্গ। ওকে, এরপরের কোশ্চেনে বলা হচ্ছে কি, যে দেখো একটা বহুপদী প্রশ্ন, আমরা দেখব যে এখানে বলা হচ্ছে কি, যে দুইটি কি আমরা পড়ি, চলো। এখানে বলা হয়েছে দুইটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সদৃশকোণী। সদৃশ ত্রিভুজ বলতে কি, যারা দেখতে একই রকম। এই দেখো, মনে করো এখানে একটা ত্রিভুজ আছে এই যে এরকম, আর এর মধ্যে আর একটা ত্রিভুজ আছে এই যে ছোট সাইজে কিন্তু একই রকম। তাহলে এ বি সি ত্রিভুজ, আর এখানে মনে করো পি কিউ আর ত্রিভুজ। তো এই দুইটা সদৃশকোণী। সদৃশ মানে দেখতে যদি একই রকম হয় তাহলে এদের কোণগুলো সদৃশকোণী, মানে কোণের মানগুলোও সমান হবে, সেটাই বলা হয়েছে। যে সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সদৃশকোণী। সদৃশ ত্রিভুজ সর্বদা কি সদৃশকোণী। তো যদি সদৃশ ত্রিভুজ সর্বদা সদৃশকোণী হয় তাহলে সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ হবে। এটাকে উল্টায় বলা হয়েছে, এটা সোজা করে এটা উল্টা করে, মানে একই জিনিস ব্যাপারটা। এবার বলছে ত্রিভুজ সর্বসম হলে সেগুলো সদৃশ। দেখো, ত্রিভুজ সর্বসম হয় কখন, যখন একটা ত্রিভুজের সাথে অন্য একটা ত্রিভুজ পুরোপুরি মিলে যায়। অর্থাৎ এই ত্রিভুজটা এবিসি যত বড় হবে, যদি আর একটা ত্রিভুজ এখানে নিই, ধরো এটা হচ্ছে ডিইএফ, এরা এমনভাবে সমান যে একটাকে তুলে, অর্থাৎ এবিসিকে তুলে যে এটার উপর রাখতে পারি তাহলে পুরোপুরি মিলে যাবে। আর পুরোপুরি মিলে যায় সেই ত্রিভুজকে আমরা বলি হচ্ছে সর্বসম বা কনগ্রেন্ট। তো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহু ডি বাহু সমান হবে, এসি বাহু এই বাহু সমান হবে, এটা সমান হবে এবং প্রত্যেকটি কোণের মান সমান হবে। তাহলে সর্বসম যদি প্রত্যেকটা কোণের মান আবার সমান হয়ে যায়, আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণ থাকে, সেই 3টা কোণ যদি আরেকটা ত্রিভুজের 3টা কোণ পরস্পর সমান হয়ে যায়, সেক্ষেত্রে ত্রিভুজকে আমরা বলি সদৃশ বা সদৃশকোণী ত্রিভুজ। এই যে এটাও সঠিক। তাহলে 1, 2 ও 3 যদি সঠিক হয় আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, তাহলে আমরা দেখব যে দেখো কি বলা হচ্ছে, যে ত্রিভুজের ক্ষেত্রে এই দেখো, ত্রিভুজের ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। ইয়েস, আমরা জানি, এটা আমরা উপপাদ্যে প্রমাণ করেছি। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক, তার মানে অনুপাতগুলো হবে সমান, বাহুগুলোর অনুপাত হবে সমান। আবার দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের একজোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম। দুইটি ত্রিভুজ সদৃশকোণী, মনে করো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশকোণী, এ বি সি মনে করো, আর ডি ই এফ, এদের ডিইএফ। তাহলে এই কোণগুলো যদি সমান হয় তাহলে আমরা সদৃশকোণী বলি। তাদের মধ্যে আবার বলা হয়েছে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের একজোড়া বাহু অনুরূপ বাহু সমান হলে, মনে করো এ বি তার সমান হচ্ছে ডিই, আর বিসি তার সমান হচ্ছে ইএফ, একজোড়া বাহু সমান আর কোণগুলো সদৃশ, মানে এই কোণ আর এই কোণ সমান, তাহলে ত্রিভুজ সর্বসম হবে। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান আর তার মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম হয়। এখানে বলছে সদৃশকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণ তো সমান, আবার একজোড়া বাহু মানে যে কোনো অনুরূপ বাহু, এটা নাও কোণ, তাহলে কোণটা সমান। এই যে আবার এটা নাও কোণ, এটা সমান, তাহলে এটাকে সর্বসম বলা যাবে। আবার এখানে বলা হচ্ছে কি, 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজ সদৃশ হয়, মানে 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজ বলতে এখানে বলা হয়েছে যে 3টি কোণ, মানে 3টি কোণের মান যদি সমান হয় তাহলে ত্রিভুজ হয় সদৃশ। এটাও সঠিক। তাহলে 1, 2 এবং 3 যখন সত্য হয় তখন উত্তর হয় হচ্ছে ঘ। এখানে 1, 2 ও 3 আছে। আচ্ছা, এরপরে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। আমরা এই চিত্রটা থেকে আমরা এই কোশ্চেনটা, অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। তো এই চিত্রটায় একটু আমরা যদি মনোযোগ দিই তাহলে ভালো করে বুঝো, একটু বোঝার ব্যাপার আছে এখানে। কি বোঝার ব্যাপার আছে? চিত্রে
ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ভালো করে দেখা যায় ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এই ত্রিভুজটাকে দেখো, আবার দেখো ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এই ত্রিভুজটা, এরপরে ত্রিভুজ ক্ষেত্র ডি বিডিসি, বিডিসি, এই হচ্ছে বিডিসি। দেখো এটা ছিল একটা, এই যে বিসি রেখাটা আর বিডি রেখাটা সমান্তরাল হওয়ায় এখানে দুইটা ত্রিভুজ পেলাম আমরা। ত্রিভুজ একটাকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, একটাকে হচ্ছে ভায়োলেট কালার দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ বেগুনি রং দিয়ে। দেখো এই যে দুইটা ত্রিভুজের ভূমি দেখো একই, বিসি হচ্ছে ভূমি। বিসি কি বলতো, এই যে দুইটা ত্রিভুজের ভূমি হচ্ছে, এই দেখো এইটা এদের ভূমি। তো বিসি যদি ভূমি হয়, আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি ভূমি একই হয়, তারা যদি সমান্তরাল রেখাযুগলের মধ্যে হয়, অর্থাৎ তাদের উচ্চতা যদি সেম হয়, তাহলে ভূমি একই হলে উচ্চতা সেম হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যেখানে দুইটার ক্ষেত্রফল সমান হবে। দেখো এই উচ্চতাকে তুমি যদি এইচ ধরো, আবার এই উচ্চতা সেটাও এইচই হবে, কারণ কি সমান্তরাল রেখার মধ্যে, তাহলে হাফ ইন্টু এই ভূমিটাকে তুমি এ ধরো, তাহলে এ ইন্টু এইচ। দেখো এটার এই এবিসি এর ক্ষেত্রে যা হলো, আবার তুমি ডি ই এফ ডি 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 বিডিসি এর ক্ষেত্রে দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে এ আর এইচ, দেখো ক্ষেত্রফল সমান হয়ে গেল। তার মানে এদের ক্ষেত্রফল সমান হয়, তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে একও সঠিক, দুইও সঠিক। এবার আসো যে এক সঠিক, সরি দুই তো আমি এখনো দেখি নাই, দুই এখন দেখতে হবে। দুই চলো দেখি। ত্রিভুজ ক্ষেত্র বিডিসি, ত্রিভুজ ক্ষেত্র বিডিসি, বিডিসি, এই ত্রিভুজ ক্ষেত্রটা ত্রিভুজ ক্ষেত্র বিডিসি সমান আয়তক্ষেত্র বিসিএফ, না এটা তো কোনোভাবেই সত্য হতে পারে না, বিসিএফই এর সমান হতে পারে না, কারণ ত্রিভুজটা ওই আয়তক্ষেত্র তো তার ডাবল হবে ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে তার ডাবল, দ্বিগুণ হলে ঠিক ছিল, তাহলে এটা সত্য না। তো যেহেতু এটা সত্য না, একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা মিথ্যা মানে এটা সঠিক না, তাহলে এক সঠিক। এখানে দেখো এবার যে অ্যান্সারটাকে একটু দেখে নিই, অ্যান্সারে কোনো একক উত্তর নেই, অ্যান্সারে কোনো একক উত্তর নেই। তাহলে আমরা যদি দুই নাম্বারটা বুঝতেই পারি ভুল, তাহলে 1 আর 3 অটোমেটিক্যালি সঠিক হবে এবং উত্তর হবে আমাদের খ। ঠিক আছে, কারণ 3 নাম্বারটা যাচাই করতে গেলে আমাদের টাইমের দরকার, কারণ একক উত্তর না থাকায় তো দুইটা উত্তর হবেই। তাহলে দুই যেখানে ভুল, দুই যেখানে যেখানে আছে সবগুলোই ভুল, 3 নাম্বার আর 1 নাম্বার সঠিক। এবার আসো এই 3 নাম্বারটা যে কেন সঠিক তার একটু ব্যাখ্যা করি। সামান্তরিক ক্ষেত্র এবিসিডি, ভালো করে দেখো, এই যে সামান্তরিক এ বি সি ডি, এইটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল, আর এই যে ক্ষেত্রফল দেখো, এই যে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত একই উচ্চতা বিশিষ্ট সামান্তরিক এবং হচ্ছে তোমার আয়তক্ষেত্রের ভূমি যদি একই হয়, তাদের ক্ষেত্রফল একই হবে। দেখো দুইজনেরই ভূমি বিসি একই, এটাকেও ভূমি ধরতে পারো, এটাও ভূমি ধরতে পারো, একই তো, এই বিসি হচ্ছে ভূমি, এটা দেখো এটা হলো সামান্তরিক, আর এটা দেখো এটা হলো কি বলতো আয়তক্ষেত্র, দুইজনের উচ্চতা সেম, তাহলে তাদের ক্ষেত্রফলও সেম। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই এই সামান্তরিকটা হালকা কাত, আয়তক্ষেত্রটারই এই অংশটাকে একটু কাত করে এখানে বসায় দাও, সামান্তরিক হয়ে যায়। খুবই সিম্পল জিনিস একবারে, তাহলে এদের ক্ষেত্রফল কিন্তু কি সেম। ওকে, তাহলে 1 আর 3 উত্তর হচ্ছে ঘ, সরি 1 আর 3 উত্তর হচ্ছে 1 আর 3 পাচ্ছি কোথায়, খ, উত্তর হচ্ছে খ। এর পরের প্রশ্নে যদি আমরা একটু যাই, আমরা পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্নে বলা হচ্ছে কি, আরেকটা বহুপদী প্রশ্ন, এটা 3টা পদ আছে, মানে 3টা এখানে টার্ম আছে, আমরা 3টাকে একটু যাচাই করে দেখতে চাই। দেখো এখানে কি বলা হচ্ছে যে ত্রিভুজ পি কিউ আর ও এম এন ও সদৃশ হলে, দুইটা ত্রিভুজকে সদৃশ বলা হয়েছে, তো সদৃশ হলে ধরো আমরা যদি একটু ত্রিভুজটাকে একে দেখানোর চেষ্টা করি, ধরো যে একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ আর, মনে করো এই ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর, পি কিউ আর, আরেকটা ত্রিভুজ হচ্ছে একটু ছোট করে আঁকি, মানে সদৃশ বলতে তারা দেখতে একই রকম, একটা হচ্ছে এম এন ও, আচ্ছা ভালো কথা। এবার দেখো কোন পি সমান কোন এম, এই যে কোন পি সমান কোন এম, তারপরে কোন কিউ, এই যে কোন কিউ সমান কোন এন, ঠিক আছে, তারপরে কোন আর, এই যে কোন আর সমান কোন ও, এটাও ঠিক আছে। তারপরে প্রথমটা ঠিক আছে, সদৃশ কোণ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান হয় এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। দেখো পি কিউ বাই এম এন, এই দেখো পি কিউ বাই এম এন অনুরূপ বাহুর অনুপাত, তারপরে কিউ আর বাই এন ও, এই হচ্ছে কিউ আর বাই হচ্ছে এন ও অনুপাত, তারপর হচ্ছে পি আর বাই হচ্ছে এম ও, এই অনুপাতটাও ঠিক আছে, সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এবার আসো ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্র এম এন ও এর ক্ষেত্রফল, অনুরূপ বাহু এখানে কিউ আর এর অনুরূপ এনও আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, এটা অনুরূপ বাহু। আমরা জানি সদৃশ কোণী ত্রিভুজের দুইটা সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত
তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমানুপাতিক। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র PQR এর বাহু হচ্ছে QR আর MNO এর বাহু হচ্ছে NO। এই দুইটা অনুরূপ বাহু তাদের বর্গের অনুপাত ত্রিভুজ দুইটির ক্ষেত্রফলের অনুপাত সমানুপাতিক বলা যাবে। তাহলে এটাও সঠিক। 1, 2 এবং 3 যদি সত্য হয় তাহলে উত্তর হয় হচ্ছে ঘ, যেখানে 1, 2, 3 তিনটাই আছে। ওকে, আমরা যদি পরের প্রশ্নে যাই, একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এই উদ্দীপক থেকে আমরা দুইটা প্রশ্নের অ্যান্সার করতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14 এবং 15। আচ্ছা, ভালো কথা। তো আমরা যদি একটু উদ্দীপকটাকে অ্যানালাইসিস করি, দেখো এখানে বলা হচ্ছে কি যে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার মূল ত্রিভুজ যার নাম হচ্ছে ABC। ভালো করে খেয়াল করো, একটা বাহুর মান হচ্ছে 5, একটা বাহুর মান হচ্ছে 12, একটা বাহুর মান হচ্ছে 13। তো বুঝতেই পারছো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হচ্ছে সমকোণ। কারণ কি, তুমি যদি 5-এর উপরে স্কোয়ার করো আর 12-এর উপরে স্কোয়ার করো তাহলে তুমি পাবা 169। ঠিক একই রকম ভাবে এখানে 13-এর উপরে স্কোয়ার করলে পাবো হচ্ছে 169। তার মানে পিথাগোরাস সূত্র মানে, দ্যাটস ওয়াই এটা একটা পিথাগোরাসের সূত্র যদি মানে, তাহলে এটা হচ্ছে কি ত্রিভুজ বলতো? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ভালো, সমকোণী ত্রিভুজ হলে একটা হচ্ছে ভূমিকে, একটা লম্ব, আর একটা হচ্ছে অতিভুজ। তো আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে সিডি এর মান কত, সিডি এর মান বের করতে হবে। তো সিডি এর মান বের করতে গেলে প্রথমে আমরা এক কাজ করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো? একটা লম্ব মানে লম্বের সাথে ভূমি আর লম্ব থাকে, তাহলে হাফ ইন্টু ভূমি। কোনটা ভূমি? হচ্ছে 5, ধরো 5 এটা ভূমি, অথবা 12ও ভূমি হতে পারে, আর উচ্চতা 12 অথবা উচ্চতা 5 হতে পারে। তাহলে একই কথা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই দিলাম 12, 5 12 60, 2/2, তার মানে 30 পাইলাম এর ক্ষেত্রফল। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল একটা ভিন্ন ওয়েতে বের করব, এটাকে সিডি এর মান কত। সিডি কিন্তু এখানে লম্ব, দেখো সিডি কি লম্ব। তো সিডি যদি লম্ব হয়, আবার নতুন একটা পদ্ধতিতে সূত্র বের করব। এই যে হাফ ইন্টু ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই যে 13, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে সিডি, এই সিডি। তাহলে কি পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি হচ্ছে 13 কেজি 2 দিয়ে, আচ্ছা ভাগ করার দরকার নেই। তার মানে 13 সিডি বাই হচ্ছে 2 সমান সমান, এইবার হচ্ছে এটা হিসাব করলে 13 CD/2 আসে। এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আবার একই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি 30 সমান সমান লেখা যায় কি বলতো? 30। দুইটা ক্ষেত্রফল সমান, যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা ভিন্ন পদ্ধতিতে বের করলাম, বাট ক্ষেত্রফল দুইটা সমান হবে। এবার এখান থেকে আসো, এই যে 13 CD = 30 দুগুণে কত? 60 লিখে দিলাম। এই 13 ওপাশে গেলে কি হবে? CD সমান সমান 13 আছে গুণ আকারে, ওপাশে গেলে ভাগ হবে 60/13। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সিডি এর অ্যান্সার হচ্ছে 60/13, মানে ক নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা যাব হচ্ছে খতে, অর্থাৎ খ না, আমাদের হচ্ছে 15 নম্বর কোশ্চেন, উদ্দীপক থেকে আরেকটি কোশ্চেন। সেটা আমরা দেখব কোনটা। এখানে দেখো, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত একটু খেয়াল করো। ত্রিভুজ এডিসি ও বিডিসি আমি একটু দেখাই। দেখো, এই দেখো ত্রিভুজ এডিসি, এই যে আগেরটা সমকোণী ত্রিভুজ ছিল, এটাও সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব টানা হয়েছে, আবার এটাও সমকোণী ত্রিভুজ। দেখো, সমকোণী ত্রিভুজের মধ্যে যদি লম্ব টেনে আরো দুইটা ত্রিভুজ বানানো হয়, সেই দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয়। তার মানে ত্রিভুজ এডিসি আর বিডিসি এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। তাহলে এই ত্রিভুজের অনুপাত যদি করি, আমরা জানি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। তাহলে এডি ইস টু বিডি লেখা যাবে। ওকে, এডি ইস টু বিডি লেখা যাবে। এরপর দেখো সিডি, উভয়ের ক্ষেত্রে কমন বাহু যদি হয় তোমার হচ্ছে সিডি, তাহলে সিডি, এটাও ঠিক আছে। কিন্তু AD² AD² হচ্ছে এইটা, CD² হচ্ছে এইটা আবার অনুরূপ না। এডি আর বিডি হলে ঠিক ছিল, AD² BD² হলে ঠিক ছিল, এটা কিন্তু ঠিক না। তাহলে 1 আর 2 যদি সঠিক হয় তাহলে উত্তর হয় হচ্ছে ক। 1 আর 2 সঠিক হলে উত্তর হয় কি বলতো? ক। এই যেহেতু ত্রিভুজ দুইটা সদৃশকোণী, তাদের আমরা বাহুর অনুপাত, অনুরূপ বাহুর অনুপাত আর অনুরূপ বাহুর অনুপাত করলাম, আর এটা অনুরূপ বাহুর বর্গের অনুপাত, কিন্তু অনুরূপ বাহু না এটা, তাই এটাকে নিতে পারলাম না। এই হচ্ছে আমাদের এখানকার প্রশ্নের অ্যান্সার। তো এতটুকুই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের যে MCQ টাইপ 2তে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য এবং সদৃশ সংক্রান্ত। আশা করি ক্লাসে তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।